লিভারপুলের দীর্ঘ সফর শেষ করছেন মো সালাহ। ব্রাজিলের জার্সিতে আর কি দেখা যাবে নেইমারকে? ফ্রান্স জাতীয় দলে নাকি বিশ্বকাপের পর আসছেন জিনেদিন জিডান। এসব কিছু নেই আজকে অফ দ্য ফিল্ডে কথা বলবো নাবিল কায়সারের সঙ্গে। নাবিল কায়সার, স্বাগত স্টুডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। নেইমারের ইস্যুটা দিয়ে শুরু করি। নেইমার এমন একজন খেলোয়াড়, অত্যন্ত জনপ্রিয়, যেখানেই খেলেছেন, ব্রাজিল, পিএসজি, বার্সেলোনা, সব জায়গাতে বিশ্বজুড়ে ফ্যান। মেসি রোনাল্ডোর পরের জায়গাটাকে নিতে পেরেছেন? না, ব্রাজিলের অল টাইম টপ স্কোরার, ৭৯ গোল তার নামের পাশে। মেসি রোনালদোর পরে ফুটবলে সবচেয়ে বড় তারকা নেইমার হবেন, এটাই আমরা ভেবে নিয়েছিলাম। তবে ওই যে ২২২ মিলিয়ন এর যে ট্রান্সফারটা পিএসজিতে হয়েছে, মেসির ছায়া থেকে দূরে সরে গিয়ে তিনি নিজের যে অরাটা ক্রিয়েট করার চেষ্টা করেছেন সেটা হয়নি, এবং ইনজুরি সেখানে একটা বড় প্রভাব রেখেছে। সেটা ব্রাজিলের জার্সিতে বলুন বা পিএসজি জার্সিতে বলুন, বার্সেলোনার জার্সিতে বলুন, নেইমার যদি মেসি রোনালদোর মতো ইনজুরিবিহীন ক্যারিয়ার পেতেন সেক্ষেত্রে হয়তো গল্পটা অন্যরকম হতো। তবে ইনজুরি নেইমারের পথে সবসময় একটা বড় বাধা হয়েছিল। ইনজুরির কথা বললেন, ইনজুরির কারণেই শোনা যাচ্ছে এবং ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো এই আশঙ্কা করছে এখন যে হয়তো ব্রাজিলের বিশ্বকাপের প্লেনে তার ওঠা হচ্ছে না। কি মনে হয়? এখন পর্যন্ত এমনটা আসলে মনে হচ্ছে। ২০২৩ সালের অক্টোবর মাসে শেষ খেলেছিলেন ব্রাজিলের জার্সি গায়ে। এরপর এসিএল ইনজুরির কারণে কিন্তু লম্বা সময় তিনি মাঠের বাইরে ফিরেছেন। সান্তোসের হয়ে খেলেছেন। অ্যানচেলত্তি যে তাকে নেওয়ার চেষ্টা করছেন না তা না। অ্যানচেলত্তি কিন্তু শেষ যেই ম্যাচটা করিন্থিয়ান্সের সাথে সান্তোস খেলেছে, ১-১ গোলে ড্র করেছে নেইমারের দল, সেই ম্যাচটা তার দুজন অ্যাসিস্ট্যান্ট পাঠিয়েছিলেন। সেই ম্যাচটা নেইমারের খুব ভালো যায়নি। এর আগের ম্যাচটা নেইমারের দেখতে অ্যানচেলত্তি নিজে মাঠে গিয়েছিলেন, সেই ম্যাচটাতে নেইমার মাঠেই নামতে পারেননি। এবং অ্যানচেলত্তি কিন্তু বলেছেন যে নেইমারকে তিনি তার দলে রাখতে চান, তবে ব্রাজিলের এখনকার বিশ্বকাপ স্কোয়াডে বা জাতীয় দলে 100% ফিট না হলে কাউকে বিবেচনা করা হবে না। নেইমার যদি 100% ফিট হন সেক্ষেত্রে তাকে বিবেচনা করা হবে, এবং আনচেলত্তি প্রেস কনফারেন্সে সরাসরি বলেছেন যে নেইমার 100% ফিট না, সে কারণে আসলে তাকে বিবেচনা করা হয়নি। এখন কথা হচ্ছে ২৬ তারিখে আপনি ফ্রান্সের সাথে খেলবেন, ৩১ তারিখে ক্রোয়েশিয়ার সাথে খেলবেন। এরপরে মে মাসের ১৮ তারিখে সম্ভবত ব্রাজিলের জাতীয় দল ঘোষণা করার শেষ ডেডলাইন। এর আগে ব্রাজিলের কিন্তু আর কোনো ম্যাচ নাই। তো ব্রাজিলের জার্সিতে আপনি কোনো ধরনের ম্যাচ না খেলে প্রায় ২ বছর পরে সরাসরি বিশ্বকাপ খেলবেন, এমনটা আশা করাটা হয়তো একটু বাড়াবাড়ি। তবে অ্যানচেলত্তি এখনো হাল ছাড়তে মানা করেছেন নেইমারকে, বলেছেন যে তার কাজটা তাকে করে যেতে হবে, তাকে ইন্সপায়ার্ড থাকতে হবে, এবং মাঠে যদি তিনি তার সেটা প্রমাণ করতে পারেন এখনো সুযোগ আছে। এটা শুধুমাত্র নেইমার বলেই মনে হয় যে এখনো সুযোগ আছে। অন্য যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে আপনি এখনই বলে দিতে পারতেন যখন তিনি এবারের স্কোয়াডের সুযোগ পাননি যে তার আর বিশ্বকাপ খেলার সম্ভাবনা নাই। অল টাইম টপ স্কোরার, সে কারণেই হয়তো তাকে শেষ মুহূর্ত পর্যন্ত বিবেচনা করার চেষ্টা করবেন অ্যানচেলত্তি। কার্লো অ্যানচেলত্তি আমরা জানি যে খুবই কঠোর একজন কোচ, খুবই শৃঙ্খলা পরায়ণ। নেইমারের কিন্তু নাবিল আপনি জানেন কিছু কুখ্যাতি রয়েছে। জন্মদিনের আগের ম্যাচে বা বোনের জন্মদিনের আগের ম্যাচে তিনি হুট করে চোট পেয়ে অ্যাবসেন্ট থাকেন। এইবারও তেমনটা হয়েছে বলে ব্রাজিল মিডিয়া আমি দেখেছি তারা অভিযোগের তীরটা তুলেছেন যে বোনের জন্মদিনের আগের ছিল যে ম্যাচটাতে তার দুজন আনচেলত্তির দুজন সহকারী উপস্থিত ছিলেন মাঠে। আনচেলত্তি কি এগুলো মাথায় রাখছেন? আবার এমনও কিন্তু শোনা গেছে যে দল থেকে বাদ পড়ার পরে লম্বা সময় পোকার খেলে কাটিয়েছেন। তো এখন নেইমারকে যদি বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়, নেইমার আর লম্বা সময় খেলবে না, শুধুমাত্র যদি বিশ্বকাপটা খেলেন, বিশ্বকাপ খেলে তিনি অবসর নেবেন। তো এই একটা টুর্নামেন্ট আসলে তাকে ম্যানেজ করতে হবে, এবং নেইমার বলেই তাকে ম্যানেজ করা হয়তো সম্ভব, কারণ নেইমারও ব্রাজিলের হয়ে একটা ট্রফি জিততে চান, এটা তিনি সবসময় বলেছেন, এবং সেই অনুযায়ী তিনি কাজও করেছেন। এমনটা না যে মাঠে পারফর্ম করেনি, বিভিন্ন সময় বিভিন্ন বড় টুর্নামেন্টে ইনজুরি তার জন্য আসলে বাধা হয়ে দাঁড়িয়েছে। তার ক্যারিয়ারের গল্পটাই আসলে এরকম। তবে যদি তিনি সুযোগ পান, আমার কাছে মনে হয় না যে ব্যাক অফ দ্য স্টোরি গুলো আসলে মাঠের পারফরমেন্সে নেইমারের খুব বেশি প্রভাব ফেলবে, অন্তত যদি বিশ্বকাপে তিনি সুযোগ পান। ট্রফি জয়ের কথা বলছিলেন, যদিও আর্লি ডেজ, তারপরও ব্রাজিলের যে দলটা দেখছেন বা যেটা আমার মনে হয় যে এখান থেকেই বিশ্বকাপের দল পছন্দ করে নেবেন আনচেলত্তি, দলটা কেমন? আমার কাছে মনে হয় ফরওয়ার্ড লাইনটা যথেষ্ট শক্তিশালী, মিডফিল্ডে সৃষ্টিশীলতার অভাব আছে। লুকাস পাকুয়েতাকে বাদ দেওয়া হয়েছে। আপনি যদি ফরওয়ার্ড লাইন চিন্তা করেন, একদিকে ভিনিসিয়াস জুনিয়র টপ ফর্মে আছেন, একদিকে রাফিনিয়া টপ ফর্মে আছেন, চেলসির হয়ে হোয়াও পেদ্রো খুব ভালো করছেন। তো ফরওয়ার্ড লাইনটা তাদের যথেষ্ট শক্তিশালী, এবং তাদের পক্ষে যে কোনো ম্যাচে গোল বের করা সম্ভব। তবে তাদেরকে সাপ্লাই দেওয়ার জন্য মিডফিল্ডের সাথে যে কানেকশনটা দরকার, ওই জায়গায় তাদের সৃষ্টিশীলতার অভাব আছে। আপনি এখনো ক্যাসামিরোকে খেলাচ্ছেন, বা ক্রিয়েটিভ মিডফিল্ডারের একটা অভাব আমার কাছে মনে হয় ব্রাজিলের দলটাতে আছে, এবং সেটা তাদের জন্য একটা সমস্যার কারণ হতে পারে। ডিফেন্সটা মোটামুটি সোর্ট আউট আছে,
ফরওয়ার্ড লাইন একেবারে এক্সিলেন্ট, তবে মিডফিল্ড ডিফেন্সের সাথে ফরওয়ার্ড লাইনের যে কেমিস্ট্রিটা বিল্ড আপ করতে হয় একটা ম্যাচের 90 মিনিটে, সেই জায়গায় তাদের ঘাটতি তাদেরকে ভোগাতে পারে। ব্রাজিল থেকে একটু ফ্রান্সের দিকে আসি। এটাও একটা বড় খবর, কিংবদন্তি জিনেদিন জিদান ফ্রান্সের দায়িত্ব নিচ্ছেন ডিডিয়ার ডেশমের পর। ডেশম বিশ্বকাপ পর্যন্ত থাকবেন। কেমন হলো ব্যাপারটা? অনেকদিন ধরেই জিদানের কথা শোনা যাচ্ছিল, একটু কি দেরি করে ফেললো ফ্রান্স? একটু দেরি করেছে আমার মনে হয়। আপনি যদি খেয়াল করেন 2012 সালে দেশম দায়িত্ব নিয়েছেন, প্রায় 14-15 বছর ধরে তিনি দায়িত্বটা সামলাচ্ছেন। 14 বছরের ফুটবল কিন্তু অনেকখানি মুভ অন করে গেছে। 14 বছর আগের ট্যাকটিক্স এখন খুব বেশি খাটবে না। আপনি যেবার বিশ্বকাপ জিতেছেন, এর পরের বার আপনি ফাইনাল খেলেছেন, আপনি তাকে বাদ দিবেন কিভাবে? বাদ দেওয়ার সুযোগও কিন্তু আসলে খুব বেশি ছিল না। ব্যাক টু ব্যাক পারফরমেন্স করে গেছে ফ্রান্স দলটা। ফ্রান্স দলটাতে উদীয়মান তারকাদের এক সময় মানে জৌলুস ছিল। এখনো যদি আপনি দেখেন তাদের স্টার্টিং লাইন আপের 11 জনের একেবারে প্রপার 19-20 আরো 11 জন তৈরি আছেন। তো এই দলটা সবসময় পারফর্ম করছে। সেখানে কোচের ট্যাকটিক্স অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে দেশম একটা লম্বা সময় ধরে একই চাকরি করছেন, একই ধরনের ট্যাকটিক্স নিয়ে এগোচ্ছেন, সেই জায়গা থেকে ফ্রান্স বেরিয়ে আসতে যাচ্ছে। জিদানকে যদি আপনি খেয়াল করেন 2021 সালে শেষ রিয়াল মাদ্রিদের হয়ে দায়িত্ব পালন করছেন, তখন থেকেই মনে করা হচ্ছিল যে দেশমের রিপ্লেসমেন্ট জিদানই হবেন। সেখান থেকেও 4-5টা বছর পেরিয়ে গেছে এবং জিদান যে অন্য ক্লাবের কাছ থেকে লোভনীয় অফার পাননি তা কিন্তু না। তখন থেকে বোঝা যাচ্ছে যে তিনি ফ্রান্সের জন্য নিজেকে তৈরি করেছেন এবং ফ্রান্সের দায়িত্বটাই তিনি নেবেন। সেখান থেকে 5 বছর ইজ এ লং টাইম। জিদান দায়িত্ব নেওয়ার পরে কিন্তু তার সামনে ইউরো থাকবে। ইউরোর জন্য এবং জিদান যেভাবে কোচিং করান, এবং এখন আধুনিক বিশ্বের প্রায় সব কোচই একই ঘরানা, যে তারা কিছুটা সময় নেন, নিজেদের স্টাফ, নিজেদের যত ধরনের সহকারী লাগে সবকিছু নিয়ে নিজেদের ঘরানাটা আগে সেট করতে চান। ফ্রান্স কি ওই সুযোগটা জিদানকে দেবে? আমার কাছে মনে হয় জিদানকে দেবে, কারণ জিদান ফ্রান্স ফুটবলের মহাতারকা। তিনি যা চাইবেন তাকে সেটাই প্রোভাইড করা হবে এবং ভার্বাল একটা এগ্রিমেন্ট হয়েছে, মৌখিকভাবে কিছু জানানো হয়নি। এবং ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তিনিও কিন্তু বলেছেন আমি জানি কে, তবে আমি এখন বলছি না। তবে সবাই সেটা বুঝে নিয়েছেন এবং ওই কোচিং স্টাফে কারা থাকবেন, ব্যাকরুম স্টাফে কারা থাকবেন, সেগুলো নিয়ে কিছু দেন দরবার চলছে। তবে আমার কাছে মনে হয় যে বিশ্বকাপের আগে এই ঘটনাটা ফ্রান্স দলে একটা নেতিবাচক প্রভাবও ফেলতে পারে। আপনার দলের খেলোয়াড়রা যখন জানেন যে দেশমের হয়ে এটাই শেষ অ্যাসাইনমেন্ট তাদের, হয়তো তারা তাদের সর্বোচ্চটা নিংড়ে দিতে পারেন, আবার কিছুটা ল্যাকিংসও থাকতে পারে। তো বিশ্বকাপের পরে ঘোষণাটা এলে জিদানের জন্য এবং ফ্রান্স টিমের জন্য দুই পক্ষের জন্যই হয়তো ভালো হতো বলে মনে হয়। এরকম আরেকটা ঘোষণা গত সপ্তাহে কিন্তু এসেছে, আমরা দেখলাম মো সালাহ ঘোষণা করে দিয়েছেন যে লিভারপুলের হয়ে এটাই তার শেষ মৌসুম। একটু আর্লি হয়ে গেল না? বিশেষ করে লিভারপুল যখন একটা ফ্রি ফলে আছে, বলা যাচ্ছে যে মনে হচ্ছে যে একের পর এক ম্যাচ হেরেই চলছে এবং কোথায় যে থামবে তাদের এটা বোঝা যাচ্ছে না। টাইমিংটা কি একটু গড়বড় হয়ে গেল? স্কেপগোট কথাটার সাথে বাংলাদেশের ক্রীড়াঙ্গন খুব বেশি পরিচিত। মনে হচ্ছে যে লিভারপুলের ক্ষেত্রে মো সালাহকে সেটাই আসলে বানানো হচ্ছে। বিকজ আপনি দেখুন একই থেকে আপনি কিনেছেন, ভার্টসকে কিনেছেন, নিউক্যাসল থেকে আমি নামটা মনে করতে পারছেন, ইজাককে কেনা হয়েছে। আপনি চ্যাম্পিয়ন হওয়ার পরের মৌসুমে আপনি সকল রেকর্ড ভেঙে যাদের উপর বর্তমান ট্রান্সফার মার্কেটে স্পটলাইট ছিল সবাইকে আপনি নিয়ে আসলেন, সেখান থেকে আপনার ডাউনফল। কাউকে না কাউকে আসলে বলির পাঠা বানাতেই হতো এবং সালার ফর্মটা আসলে ভালো যাচ্ছিল না। সালাহ 2017 সালে যখন রোমা থেকে লিভারপুলে আসেন, এরপর থেকে প্রতি মৌসুমেই তিনি গোল বন্যায় ভাসিয়েছেন। লিভারপুলের জার্সি গায়ে সালার গোল একই ধরনের সমার্থক। সবচেয়ে কম 23 গোল সম্ভবত একটা মৌসুমে করেছিলেন। এই মৌসুমে এখন পর্যন্ত গোল করেছেন 10টা। তো 23 আর 10 মানে 13 গোলের পার্থক্য। তার সবচেয়ে খারাপ মৌসুমের অর্ধেক গোলও এবারের মৌসুমে তিনি করতে পারেননি। এবং ডিসেম্বরে যখন একটা রিফট হয় কোচের সাথে, একটা ম্যাচে 3-3 গোলে ড্র হওয়ার পরে তিনি মিক্স জোনে আসলে বলেছেন যে কোচের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, হঠাৎ করে মনে হচ্ছে সম্পর্ক নাই। এভাবে আপনি লিভারপুলের একজন প্লেয়ার হিসেবে, লিভারপুলের একজন লিজেন্ড হিসেবে যখন সরাসরি একটা দোষারোপ করে ফেলেন, সেটার কিছু লুপহোলস আপনাকে নিতেই হতো। এবং আমরা দেখেছি আফকন খেলতে যাওয়ার আগে মনে হয়েছিল যে আর লিভারপুলের জার্সি গায়ে নামবেন কিনা, নেমেছেন, গ্যালাতাসারাই এগেইনস্টও ভালো পারফর্ম করেছেন। তবে মৌসুমটা তার ভালো যাচ্ছিল না এবং এখন তো আসলে ফুটবলাররা চিন্তা করে তার 2 মৌসুমের জন্য নতুনভাবে চুক্তি করা হয়েছিল, তার মধ্যে 1 মৌসুম গেছে, আরেকটা মৌসুম বাকি ছিল। মৌখিকভাবেই আসলে দুপক্ষই সরে এসেছে। এখন তিনি MLS এ যাবেন না সৌদি প্রো লিগে যাবেন, টাকা পয়সারও একটা ব্যাপার আছে। সালাহ যদি মনে করেন যে তার ফর্মটা ডিপ করবে,
পরের মৌসুমে তিনি যখন মুভ করতে যাবেন তার পারিশ্রমিক সৌদি প্রিমিয়ার লিগে বা MLS এ যেটা হবে সেই ক্যালকুলেশনে হয়তো সালা করেছেন এবং সে কারণেই হয়তো এক মৌসুম আগে আসলে সরে আসা। অ্যাবসলিউট লিজেন্ড অফ লিভারপুল। সেটা নিয়ে কোনো সন্দেহই নাই যে লিভারপুলের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কেনি ডালগ্লিশ, ইয়ানার্সদের পাশেই সালা বসবেন, স্টিভেন জেরার্ড, এবং লিভারপুল ফ্যানরাও সেটা স্বীকার করে নিচ্ছেন। কিন্তু লিভারপুল কি সালাকে যথাযথ সম্মানটা দিয়ে বিদায় করতে পারছে? কারণ আপনি কিছুক্ষণ আগে একটা ঘটনার কথা বলেছিলেন, সে সময় কিন্তু আমরা দেখেছিলাম যে লিভারপুলের সমর্থকরা সালা নয় ক্লাবের পাশে দাঁড়িয়েছিল এবং সবাই আশা করছিল যে হয়তো অ্যাফকনে যাওয়াটাই সালার জন্য বিদায়ী যাত্রা হয়ে যাবে। তারপরও তাকে লিভারপুল ফিরিয়েছে, সেই চালটা কি ঠিক ছিল? আমার কাছে মনে হচ্ছে ঠিক ছিল, তবে এখন যেভাবে তাকে বিদায় বলতে হলো সেটা একটু দুঃখজনক। তিনি নিজে বলেছেন যে তিনি তার দর্শকদেরকে সময় দিতে চাইছেন, তিনি অ্যানফিল্ডে সবাইকে জানিয়ে বিদায়টা নিতে চাইছেন। এবার ইংলিশ প্রিমিয়ার লিগ আরো 7টা ম্যাচ বাকি আছে, FA কাপে হয়তো তিনি 2টা ম্যাচ পাবেন, চ্যাম্পিয়ন্স লিগে এখনো পর্যন্ত লিভারপুল খুব ভালো মতো টিকে আছে। তো সব মিলিয়ে একটা লম্বা সময় কিন্তু এখনো বাকি আছে এবং এই মৌসুমের গুরুত্বপূর্ণ সময়টাই বাকি আছে। তার আগে একটু তাড়াতাড়ি আসলে বলে ফেললেন কিনা। আবার লিভারপুল সবসময় কিন্তু তার গ্রেডদেরকে যথাযথ সম্মান দেয়। এই জায়গায় আপনি যে কথাটা বলছেন যে প্রপার সম্মানটা কি দেওয়া হলো কিনা, আফকনের পরে যদি তাকে আর ফেরানো না হতো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ভুল হতো। তাকে ফিরিয়ে আনা হয়েছে, তাকে প্রপারলি ইউজ করা হয়েছে, স্টার্টিং লাইন আপে সুযোগ দেওয়া হয়েছে, তিনি ফর্মে ফিরেছেন, গোল করেছেন এবং বর্নাঢ্য ক্যারিয়ার ইতিটা মাঠ থেকেই আসলে টানছেন। সবশেষে EPL নিয়ে একটু কথা বলতে চাই। আর্সেনালের অপেক্ষাটা কি শেষ হচ্ছে অবশেষে? বোর্নমাউথ ম্যাচে যদি তারা পুরো 3 পয়েন্ট পায় সেক্ষেত্রে আমার কাছে মনে হয় শেষ হচ্ছে। ইটস বিকজ FA কাপের খেলা আছে, FA কাপের পরে চ্যাম্পিয়ন্স লিগের খেলা আছে, মাঝখানে বোর্নমাউথ ম্যাচটা। বোর্নমাউথ লিগ টেবিলে 10-এর নিচে 12-13 নম্বরে আছে। সেই ম্যাচে যদি তারা পুরো 3 পয়েন্ট পায় সেক্ষেত্রে এখন পয়েন্টের ব্যবধানটা কিন্তু ম্যান সিটির সাথে 9, যদিও ম্যান সিটি একটা ম্যাচ কম খেলেছে। ধরুন ম্যান সিটি ওই ম্যাচটা খেললো এবং 3 পয়েন্ট পেলো, 6 পয়েন্টের গ্যাপ। আর্সেনালের ম্যান সিটির সাথে খেলা আছে, সেই ম্যাচটাও যদি ম্যান সিটি জিতে এরপরও 3 পয়েন্টের ডিফারেন্স কিন্তু থাকবে এবং আর্সেনালের বিগ ম্যাচ বলতে তেমন কিছু বাকি নাই। ম্যান সিটির চেলসির মাঠে গিয়ে খেলতে হবে এবং ম্যান সিটি আর্সেনালকে নিজেদের মাঠে আতিথ্য দেবে। আর্সেনালের একটাই আমার কাছে মনে হচ্ছে যে তাদের বিগ ম্যাচ বাকি আছে, সেটা নিউক্যাসলের এগেনস্টে। নিউক্যাসল যদি এখন খুব ভালো করছে তা না, তবে নিউক্যাসল যে কোনো দিনে যে কাউকে হারানোর সক্ষমতা রাখে। এছাড়া ওয়েস্ট হ্যামের সাথে একটা খেলা বাকি আছে, বাকি ম্যাচগুলোতে তাদের আসলে পা ফসকানোর সুযোগ নাই। ম্যান সিটি ক্যারাবাও কাপটা জেতার পরে FA কাপেও লিভারপুলের সাথে তাদের খেলতে হবে এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে যাওয়াটা ম্যান সিটির জন্য মনে হয় যে EPL এ কিছুটা সহজ করে দিবে, কারণ তাদেরকে ওই ব্যাক টু ব্যাক ম্যাচগুলো খেলতে হচ্ছে না। তবে বোর্নমাউথের ম্যাচটা যদি তারা জিতে, তাদের ম্যান সিটির সাথে যদি হেরেও যায় খুব বেশি সমস্যা হওয়ার কথা না, কারণ গোল ডিফারেন্সও তারা এখনো পর্যন্ত প্রায় 7টা গোলে এগিয়ে আছে। EPL এ তো গোল ডিফারেন্সটাই কাউন্ট করা হয়। তো এরপরেও যদি আপনি একটা ম্যাচ হারেন, 2 দলের পয়েন্ট সমান হলেও কিন্তু আর্সেনাল এগিয়ে থাকছে। মনে হচ্ছে EPL এ আর্সেনাল এবার ট্রফিটা মাতাবে। অসংখ্য ধন্যবাদ নাবিল কায়সার সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এই ছিল আজকের অফ দ্য ফিল্ডে। দেখা হবে আগামী সপ্তাহে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন BDNews24.com।